তোমরা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, এটা এই স্লাইডটা আমি দিয়েছি প্রিভিয়াস ক্লাস থেকে। হ্যাঁ, রিগার্ডিং ফার্স্ট ফ্রেঞ্জিয়াল আর্চ। হ্যাঁ, এমসিকিউ কোনগুলো ট্রু পারা যায় দেখো তো, ফলস আছে কিনা এখানে। ম্যাক্সিমামই ট্রু। স্যার প্রথমে স্যার ট্রু স্যার। হ্যাঁ, ট্রু। এটা ফেসিয়াল ডেভেলপমেন্টে অবশ্যই তার রুল আছে, পার্ট আছে, ট্রু। নাম্বার 2, two maxillary and mandibular processes develop from first pharyngeal arch. এটা কি ঠিক আছে কিনা? maxillary এবং mandibular process? জি স্যার ট্রু। এটাও ট্রু। ওকে, ট্রু স্যার। 3 নাম্বার, থার্ড, maxillary process gives rise to stellate ligament and stellate part of the temporal bone. ফলস। স্যার ফলস এটা স্যার। হ্যাঁ, এটা ফলস। হ্যাঁ, নাম্বার 4, mandibular process forms mandible and sphenomandibular ligament. স্যার ট্রু এটা স্যার, ম্যান্ডিবল কে ফর্ম করে স্যার। হ্যাঁ, ম্যান্ডিবল। ঠিক আছে। ফিফথ, হ্যাঁ, 5 নাম্বারটা ছিল dorsal end of the first arch forms ossicles of the middle ear. এক্সেপ্ট স্টেপিস। হ্যাঁ, except stapes, হ্যাঁ, dorsal part, কিন্তু সে কিছু ওসিকল দুটো তো ফর্ম করে, এই জন্য এটাকেও আমরা ট্রু ধরবো। তো হ্যাঁ, এই 3 নাম্বারটা ফলস তোমরা বলে দিচ্ছ। হ্যাঁ, 3 নাম্বারটি ফলস হবে। ঠিক আছে। আচ্ছা, এই এমসিকিউটা পারলে আশা করা যায় যে আর্চ সম্বন্ধে যেটা তোমরা পড়ছো, ওইটা মোটামুটি পড়া আছে তোমাদের। ঠিক আছে, আমরা একটু নেক্সট যাই। একটা কোশ্চেন থাকে, why are neural crest cells considered such an, বলতো কেন ইম্পর্টেন্ট, কেন? হ্যাঁ, পপুলেশন অফ craniofacial development, হ্যাঁ, cranial cavity, cranial end and also the face ডেভেলপমেন্টে নিউরাল ক্রেস্ট সেল কেন কনসিডার করা হয়, যে এটা এত ইম্পর্টেন্ট কেন? এটা একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে। নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস তোমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে, এই জায়গাটাতে ভুল করলে হবে না। হ্যাঁ, নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস গুলা পড়তে হবে। তো নিউরাল ক্রেস্ট সেল গুলা কিন্তু অ্যাকচুয়ালি দেখো, ফ্রেঞ্জিয়াল আর্চ যেগুলাতে আসতেছে পিছন থেকে আসতেছে, নিউরাল টিউব থেকে আসতেছে। হ্যাঁ, নিউরাল টিউবটা ফর্ম হয়েছিল, আমরা নিউরালেশনটা দেখবো, নিউরাল ক্রেস্ট নিউরাল টিউবের কোন সাইডে ছিল। হ্যাঁ, তো এটা এই আর্চ এবং ফ্রেঞ্জিয়াল আর্চে যে নিউরাল ক্রেস্ট সেলগুলো আছে, এরা মাইগ্রেট করে, হ্যাঁ, ফ্রম দ্য ফোর ব্রেন, মিড ব্রেন এন্ড হাইন্ড ব্রেন রিজন। হ্যাঁ, ওইখান থেকে তারা মাইগ্রেট করতেছে। যেহেতু ফ্রেঞ্জিয়াল আর্চ এন্ড ফেসের দিকে মাইগ্রেট করতেছে, অতএব তারা ক্রেনিয়াল এবং ফেস ডেভেলপমেন্টে দুইটাতেই তাদের ভূমিকা আছে। কি করতেছে? ক্রেনিয়াল নিউরাল ক্রেস্ট সেল কি দিচ্ছে? bones of the face and inner part of the bald, cranial bald, obviously connective tissue, cranial nerve ganglia, meninges, dermis, odontoblast, such as things, they are derived. মেইন জিনিস হচ্ছিল আমাদের এখানে bones of the face and inner part of the cranial bald, এটা মানে আমাদের কোশ্চেনের সাথে রিলেটেড যেটা, এইটা হচ্ছিল এগুলা। তো এটা যদি ডিফেক্ট হয় কি হবে? নিউরাল ক্রেস্ট সেল আর ভালনারেবল টু এ নাম্বার অফ কম্পাউন্ড। এই ভালনারেবলের কারণেই কিন্তু তার ইম্পর্টেন্সটা আরো বেড়ে গেছে। আমাদের কনজেনিটাল অ্যানোমালিতে তাদের ইম্পর্টেন্সটা আরো বেড়ে গেছে। আমাদের দেশে না হলেও বাইরের দেশে অ্যালকোহল কনজাম্পশনটা খুবই বেশি। আর আরেকটা হচ্ছিল রেটিনয়েডস বা ভিটামিন এ, এটার যে একনির জন্য বিশেষ করে ফিমেলরা কি করে, ফেসি ইউজ করে। হ্যাঁ, তো এই রেটিনয়েডস এবং অ্যালকোহল এটাতে নিউরাল ক্রেস্ট সেলের ডেভেলপমেন্টে, মাইগ্রেশনে, স্ট্রাকচার ফরমেশনে তারা কি করতেছে? হ্যাম্পার করতেছে। সো
এই কারণেই many cranial facial defect result from insult on neural cells may be associated with cardiac anomaly. Cardiac anomalies টা আমরা actually neural crest cell এর ডিফেক্টের জন্য কার্ডিয়াক অ্যাবনরমালিটি হইতে পারে, ইন্টেস্টাইনে কি কোনো অ্যাবনরমালিটি হইতে পারে? Yes, sir. এটার preganglionic fiber, sir. অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে বিশেষ করে হচ্ছিল একদম কিন্তু ডিসেন্ডিং কোলনে এক গ্যাংলিয়নিক এরিয়া হয়ে যায়, প্যারাসিম্পথেটিক disease হয়, sir. হ্যাঁ ঠিক আছে, গুড। হ্যাঁ এটা সুন্দর হয়েছে, ওখানে হইতে পারে। তো এই কথাগুলা আমরা যখনই বললি ক্রেনিওফেশিয়াল ডিফেক্ট, ক্রেনিও কার্ডিয়াক ডিফেক্ট, ক্রেনিও ইন্টেস্টাইনাল ডিফেক্ট, সবগুলা আনসার একই, যেহেতু এরা ভালনারেবল থাকে বিশেষ করে অর্গানোজেনেসিসের সময় বিভিন্ন টেরাটোজেনিক, এটা একটা টেরাটোজেনিক অ্যালকোহল এন্ড রেটিনয়েড, হ্যাঁ এগুলা টেরাটোজেনিক অ্যাসিডের জন্য। তো এই ডেভেলপমেন্টটা ডিফেক্ট করে দেখে এই নিউরাল ক্রেস্ট সেল আমাদের এমব্রায়োলজির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটাকে কিছু কিছু ক্ষেত্রে প্রিভেন্ট করা যায়। তুমি এই জিনিসগুলো ইউজ করলা না, অ্যালকোহল কনজাম্পশন করলা না, রেটিনয়েডস ইউজ করলা না, হ্যাঁ আরেকটা কি করতে পারে, আমরা কি দেই বলতো প্রিভেন্ট করার জন্য, রিনাল টিউব ডিফেক্ট প্রিভেন্ট করার জন্য বা নিউরাল ক্রেস্ট অ্যাবনরমালিটি প্রিভেন্ট করার জন্য গুড ফলিক অ্যাসিড দেয়। সাধারণত 400 মাইক্রোগ্রাম বলা হয়ে থাকে পার ডে, হ্যাঁ ডিউরিং প্রেগন্যান্সি ফলিক অ্যাসিড, হ্যাঁ দিলে এটা অনেক ক্ষেত্রে এটা প্রিভেন্ট হয় নিউরাল ক্ষেত্রে। আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন দেখো, এ চাইল্ড প্রেজেন্ট উইথ এ দেখো মিডলাইন সোয়েলিং আছে beneath the arch of the hyoid bone. What might this swelling be? আমি ছবিটা দিয়ে দিছি, হ্যাঁ and what is the basis of embryologically, and embryologically দুইটা ছবি দেখে তোমরা একজন বলো এটা কেন হইছে এবং কি হইতে পারে উত্তরটা। যদি মিডলাইন সোয়েলিং না হয়ে যদি ল্যাটারাল সোয়েলিং হইতো তাহলে কি হইতো, আর মিডলাইন সোয়েলিং হওয়ার কারণে এটা কেন কি এবং কেন হয়েছে বলো তো একজন, পারবে না? একটা থাইরোগ্লসাল ডাক্টের কোন একটা পাথওয়েতে সিস্ট হতে পারে। হ্যাঁ আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডটা ডেভেলপ করে এটা তো এন্ডোডার্মাল প্রলিফারেশন, ফোরামেন সিকাম ছিল না টাঙে ইনটু 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর মাঝখানে, এই জায়গাটায় তোমার এন্ডোডার্মাল প্রলিফারেশন হয়ে এটা কিন্তু এটা পাথ হয়, এটা মাইগ্রেট করে থাইরয়েড গ্ল্যান্ডে তার অরিজিনাল লোকেশনে আসার জন্য এখানে মাইগ্রেট করে। এখানে থাইরোগ্লোসাল একটা ডাক থেকে যায়, যেই ডাকটা যে পথে মাইগ্রেট করে ওখানে একটা ডাক থেকে যায়, এটাকে থাইরোগ্লোসাল ডাক্ট বলে। এই থাইরোগ্লোসাল ডাকটা পরে অবলিটারেটেড এন্ড ডিসঅ্যাপিয়ার ডিজেনারেট হয়ে যায় যদি না হয় এই ডাকটার মধ্যে কোথাও যদি কিছু সোয়েলিং হয়, কিছু যদি ফ্লুইড জমা হয় তাহলে কি হবে, থাইরোগ্লোসাল সিস্ট হবে। যেহেতু এটা মাইগ্রেট করে অ্যালং দ্য মিডলাইন, হ্যাঁ নেকের মিডলাইন বরাবর এটা মাইগ্রেট করে, সো আমাদের যদি এই মিডলাইনে কোনো সোয়েলিং থাকে বিশেষ করে কনজেনিটালি বা ডেভেলপমেন্টালি, তাহলে আমরা ওইটাকে প্রাথমিকভাবে থাইরোগ্লোসাল সিস্টি ওটা কনসিডার করব। ওকে আচ্ছা গত ক্লাস আমাকে একটা প্রশ্ন করেছিল প্রি ট্রিমেটিক এন্ড পোস্ট ট্রিমেটিক নার্ভ কি, হ্যাঁ ওই দিন আমার কাছে ছবিটা ছিল না বা ওই স্লাইডে ছিল না, এই জন্য আমি এটা বলি নাই। দেখো প্রি ট্রিমেটিক, হ্যাঁ ট্রিমেটিক মানে ক্লেফট বা ট্রেন্স, হ্যাঁ ওই সোলজাররা ট্রেন্স কাটে না এরকম ট্রেন্স অর ক্লেফট বুঝায়, ঠিক আছে। তাহলে ক্লেফটের উপরে যেটা থাকবে ওইটা প্রি ট্রিমেটিক এবং পিছনে যেটা থাকবে বা নিচে যেটা থাকবে ওটা পোস্ট ট্রিমেটিক নার্ভ থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই সাইড গুলা যদি আমরা এক সাইডে এই আর্চ গুলার কি থাকতেছে ভিতরের দিকে পাউচ, আরেক সাইডে আউট সাইডে থাকতেছে ক্লেফট, হ্যাঁ তাহলে মাঝখানে হচ্ছে হলো ফেরেঞ্জিয়াল আর্চ, ঠিক আছে। তাহলে এই ফেরেঞ্জিয়াল আর্চের কয়টা এন্ড আছে, একটা ক্রেনিয়াল এন্ড। সাপোজ আমি যদি এই ফেরেঞ্জিয়াল আর্চটা ধরি, হ্যাঁ তাহলে এই সাইডটা হবে আমাদের ক্রেনিয়াল এন্ড, এই সাইডটা হবে আমাদের কর্ডাল এন্ড। তাহলে দেখো নার্ভ গুলা কিন্তু গেছে হচ্ছিল অ্যালং দা ক্রেনিয়াল এন্ডে, নার্ভ গুলা চলে গেছে অ্যালং দা ক্রেনিয়াল এন্ড দিয়ে চলে গেছে,
তো প্রি এবং পোস্ট তোমরা একটু এটা আমি আস্তে আস্তে আচ্ছা সরি হ্যাঁ এই ফেরিঞ্জিয়াল আর্চের দুইটা একটা ছিল ক্রেনিয়াল আর একটা ছিল কডাল এন্ড হ্যাঁ বা ক্রেনিয়াল পার্ট এবং কডাল পার্ট কিন্তু আমি যদি ক্লেড বা পাউচটা চিন্তা করি বা ট্রেন্স যেটা চিন্তা করি হ্যাঁ ওইটার ক্ষেত্রে কি ওইটার ক্ষেত্রে হচ্ছিল এই ক্লেপ্টের বা পাউচের উপর দিকে গেছে একটা নাট তাহলে এই যে ক্লেপ্টের ট্রিমা মিনস হচ্ছিল ক্লেফট অর ট্রেন্স হ্যাঁ এটা উপর দিয়ে যদি যায় যে নার্ভটা যাচ্ছে তাহলে এটাকে আমরা কি নার্ভ বলবো প্রিট্রিমেটিক এখানে এগুলো হচ্ছিল আমরা নার্ভ বুঝাইছি হ্যাঁ এগুলো হচ্ছিল নার্ভ বোঝানো হচ্ছে তাহলে এটা হচ্ছিল এই ফেরিঞ্জিয়াল আর্চের জন্য প্রিট্রিমেটিক তাহলে প্রিট্রিমেটিক নার্ভ কোনটা যেটা আর্চের কর্ডাল দিয়ে গেছে হ্যাঁ আর আর্চের যেটা ক্রেনিয়াল অংশ দিয়ে গেছে সাপোজ এই জায়গাটা তাহলে এটাকে আমরা বলবো হলো কি পোস্ট্রিমেটিক ট্রিমা মিনস ক্লেফট বা পাউচের নিচ দিয়ে গেছে এই জন্য আমরা এটাকে বলতেছি পোস্ট্রিমেটিক কিন্তু এটা চলে গেছিল ফ্রেঞ্জিয়াল আর্চের ক্রেনিয়াল পার্ট দিয়ে তাহলে এখানে আমরা এই জন্য ডেফিনেশনটা এরকম লেখা হয়েছে দ্য নার্ভ হুইচ রানস অ্যালং দ্য ক্রেনিয়াল বর্ডার অফ অ্যান আর্চ সব জায়গায় আর্চের কথাই বলা হয়েছে কিন্তু যদি ক্লেফটের বা পাউচের কথা বলা হইতো তাহলে কিন্তু প্রি আর পোস্ট কথাটা খুব সহজে বোঝা যেত তাহলে the nerve which runs along the cranial border of an arch is called post-traumatic nerve কারণ cranial borderটা ট্রিমার পিছনে নিচে ঠিক আছে এই জন্য এটাকে বলা হচ্ছে post-traumatic nerve and the nerve which runs along the caudal এই সাইডটা আমরা যদি caudal border of the pharyngeal arch is called pre-traumatic nerve in the first arch এর ক্ষেত্রেই the lingual nerve ছিল আমাদের post-traumatic nerve and the cauda tympani facial nerve branch special sense নেয় টাঙের থেকে এটাকে বলা হইতেছিল pre-traumatic nerve আমরা পরের ছবিটা দেখব হ্যাঁ কারণ into 2/3 of the টাঙের ক্ষেত্রে আমরা ডুয়াল নার্ভ সাপ্লাই পাই যদিও আমরা একটা বলে থাকি মেন্ডিবুলার ডুয়াল লিঙ্গুয়াল নার্ভ কিন্তু এখানে দুইটা আছে একটা জেনারেল আর একটা স্পেশাল সেন্স ক্যারি করে ওই সেন্সে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো প্রিট্রিমেটিক nerve runs along the cranial border arch it is the mandibular nerve and post-traumatic nerve কি করতেছে সরি প্রিট্রিমেটিক নার্ভ কি করতেছে রান along the caudal border of the arch and it is the cauda tympanic nerve এইখানে তোমরা দেখো আমার যদি এটা যদি ফেসিয়াল নার্ভ হয় ফেসিয়াল নার্ভ একটা মিক্সড নার্ভ এটা মোটর রুট আছে একটা সেন্সরি রুট আছে ও তো সেকেন্ড আর্চের ব্রাঞ্চ হ্যাঁ সেকেন্ড আর্চের নার্ভ তো সেকেন্ড আর্চে সে কোথায় চলে যাচ্ছে পোস্ট চলে যাচ্ছে আর প্রিট্রিমেটিক কোথায় যাচ্ছে উপর দিয়ে একটা দিয়ে দিতেছিল ফার্স্ট আর্চে ব্রাঞ্চ দিয়ে দিতেছে ফার্স্ট আর্চে এটা ছিল এই জন্য the special cauda tympani nerve is called the pre-traumatic nerve আর ফার্স্ট আর্চের নার্ভ কি আমাদের যে লিঙ্গুয়াল নার্ভটা ছিল ওইটাকে আমরা বলতেছিল পোস্ট ট্রিমেটিক নার্ভ এবং এই পোস্ট ট্রিমেটিক নার্ভটা আর্চে কোন সাইড দিয়ে চলে গেছে আর্চে চলে গেছে হচ্ছিল এটা ক্রেনিয়াল পার্ট দিয়ে চলে গেছে প্রিট্রিমেটিক নার্ভ কোথায় দিয়ে চলে গেছে আর্চে কর্ডাল পার্ট দিয়ে চলে গেছে প্রিট্রিমেটিক এন্ড পোস্ট ট্রিমেটিক নার্ভ ক্লিয়ার এই কোশ্চেন আছে শুনতে পাচ্ছ Yes, sir. আচ্ছা ওকে তাহলে আমরা এখন চলে যাব ডেভেলপমেন্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম
বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা আমরা পড়বো appears or begins at the third week of development। হ্যাঁ, থার্ড উইক অফ ডেভেলপমেন্ট। নার্ভাস সিস্টেমটাকে বলা হয়ে থাকে সবার আগে ডেভেলপ শুরু করে এবং সবার লাস্ট মানে শেষ পর্যন্ত সে ডেভেলপমেন্ট তার চলতে থাকে। মানে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যেই সিস্টেমটা আমাদের বডিতে ডেভেলপ করে এটাকে আমরা বলি নার্ভাস সিস্টেম। হ্যাঁ, ভাই বাবুটা অনেক সময় জিজ্ঞেস করে কোন সিস্টেমটা সবচেয়ে বেশি সময় ধরে ডেভেলপ করে। হ্যাঁ, নার্ভাস সিস্টেমটা সবচেয়ে বেশি সময় ধরে, এবং এই নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্ট শুরু হয় উইথ দ্য ফরমেশন অফ দ্য নিউরাল টিউব। এবং এই নিউরাল টিউব ফরমেশনটাকে বলা হচ্ছে আমরা কি বলি নিউরুলেশন। হ্যাঁ, নিউরুলেশন বলা হইতেছে। ঠিক আছে, তো এই ছবিগুলা তোমাদের আগে দেখা, তারপর আমরা বলতেছি হ্যাঁ এই যে উপরে যে সেলগুলা এটার উপরে কিন্তু এটা কোন সারফেসটা, এটা কি অ্যামনিওটিক ক্যাভিটি সারফেস না ইয়ক স্যাকের সারফেস? আমরা যেই সারফেসটা দেখতেছি বলো তো। Sir, amniotic cavity. হ্যাঁ, গুড, অ্যামনিওটিক ক্যাভিটি এটা। ঠিক আছে, তাহলে অ্যামনিওটিক ক্যাভিটিতে আমরা জানি আগে আমাদের ছিল যে প্রিমিটিভ স্ট্রিক ছিল, প্রিমিটিভ গ্রুপ, তারপরে এখানে আমাদের প্রিমিটিভ নোড, নোডেন সেলগুলো কোথায় যাবে? সামনের দিকে সেফালিক এন্ডে যাবে। এটার ইনফ্লুয়েন্সে আমাদের কি হচ্ছে যে উপরে যে সেলগুলা ছিল অ্যামনিওটিক প্লেটের দিকে, এটা অ্যাকচুয়ালি আমরা প্রিমিটিভ অ্যাক্টোডার্ম বলি। ঠিক আছে, ওই সেলগুলো কি হইতেছে থিকেন্ড হইতেছে, থিকেন্ড হয়ে আমাদের কি ফর্ম করে একটা নিউরাল প্লেট ফর্ম করে না। এটা আমি অত ডেসক্রিপশন যাব না এই জন্য। এবং এই যে যেহেতু আগে পড়ানো হয়েছে, হ্যাঁ, এবং এই যে এটা ইলিভেশন হয়ে যায় নিউরাল প্লেটটা থিকেন্ড হয়ে কি করছে একটু ডিপ্রেশন বা গ্রুপ তৈরি করে, কিন্তু তার যে এইজ যে সেলগুলো থাকে তার একটু আলাদা থাকে এবং তারা আলাদা হয়ে কি করতেছে ডিটাচ হয়ে নিচের দিকে চলে যায়। এবং এই গ্রুপটা বা নিউরাল প্লেটটা যখন ক্লোজ হয় তখন তারা নিউরাল টিউব ফর্ম করে। এটাকেই আমরা বলতেছি নিউরিলেশন। নিউরিলেশন, right down the process of neurulation, right down the process of formation of the neural tube, এটা আসে, হ্যাঁ কোশ্চেনে আসে। ঠিক আছে, সো এই যে আমাদের যে অ্যাক্টোডার্মটা ছিল ওই অ্যাক্টোডার্মটা থিকিনেলাইতে নিউরাল প্লেট তৈরি করছে, নিউরাল প্লেট থেকে আমরা নিউরাল ফোল্ড পাইছি, নিউরাল ফোল্ডটা একটা ডিপ্রেশন হচ্ছে নিউরাল গ্রুপ তৈরি করেছে, নিউরাল গ্রুপটা ফিউজ হয়ে গেছে ইন দ্য মিড লাইন, সাইমালটেনিয়াসলি তখন নিউরাল প্লেট সেলগুলো ডিটাচ হয়ে যায় আন্ডার দ্য অ্যাক্টোডার্ম, সারফেস অ্যাক্টোডার্মে। ঠিক আছে, বা নিউরো অ্যাক্টোডার্মের নিচে এন্ড ফর্ম দ্য নিউরাল টিউব তৈরি করতেছে এরা। নিউরাল টিউব তৈরি করতেছে। এখন এই নিউরাল টিউবগুলা যখন ফর্ম হয় তার ক্রেনিয়াল এবং কর্ডাল যেটা কি থাকতেছে ছিদ্র থাকতেছে, পোর থাকতেছে, এরা কিন্তু সাথে সাথে ক্লোজ হয় না। হ্যাঁ, কেন হয় না? পারপাস কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় একজন বলো তো। হ্যাঁ, নিউরাল টিউব ফরমেশন হইলো, এটা ক্লোজ হয়ে গেলে সমস্যা কি ছিল? Sir, close না হলে স্যার অ্যানেনসেফালি অথবা স্পাইনা বাইফিডা ডেভেলপ করতে পারে স্যার। আচ্ছা, এটা ছিল লং টার্ম কেজে, পরবর্তীতে ডেভেলপমেন্টে। হ্যাঁ, এই স্টেজে এই যে এট দ্য ডে অফ 22, 23, 25, হ্যাঁ এই স্টেজে এসে মেনলি পারপাসটা হচ্ছিল এটা এই দুইটা পোর দিয়ে যেটা এটা উপরের দিকে ছিল, আমরা যদি সারফেস থেকে দেখি অ্যামনিওটিক ক্যাভিটির দিকে ছিল, এটা অ্যামনিওটিক ফ্লুইডটা এখানে পাস করছে, ওইটা থেকে সে নিউট্রিশন পেয়েছে। হ্যাঁ, এই জন্য দরকার ছিল। হ্যাঁ, তারপর এটা পরে ক্লোজ হয়ে যায়, যখন তার নিউট্রিশন অন্য জায়গা থেকে এস্টাবলিশ হয় তখন সে এটা ক্লোজ হয়ে যায়। এখন এন্টিরিয়র নিউরোপোর্টটা ক্লোজ হবে কখন? একটু আগে, ডে 25। হ্যাঁ, ডে 25। আর পোস্টেরিয়র নিউরোপোর্টটা হলে ডে 27 বা 28 ডেতে গিয়ে পোস্টেরিয়র নিউরোপোর্টটা ক্লোজ হবে। এই ডেটা একটু মনে রাখতে হবে, কারণ এই ডের উপরে আমাদের এমসিকিউ হয়। যখনই নিউরাল পোর গুলা ক্লোজ হয়ে যাবে দেন দ্য নিউরিলেশন ইজ দেন কমপ্লিটেড, অথবা নিউরিলেশনটা কমপ্লিট হয় অর ডেভেলপমেন্ট নিউরাল টিউবটা কমপ্লিট হয়। ওকে, এবং এই যে ক্লোজার গুলা কোথায় থেকে হয়? সার্ভাইকাল রিজন থেকে শুরু হয় এবং এটা কোথায় থাকতে যায়? দুইটা ডিরেকশনে যায়, এটা হলো ক্রেনিয়ালি এবং কর্ডালি। ক্লোজারটা শুরু হয়েছিল সার্ভাইকাল রিজন থেকে রিনাল টিউব ফরমেশনের সময়।
ঠিক আছে? তো এখন আমাদের এই যে নিউরাল টিউবটা ফরমেশন হলো, এখান থেকেই কিন্তু আমাদের কি হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা তৈরি হবে। এই নিউরাল টিউবের যে ন্যারো কর্ডাল পোরশনটা আছে, এটা ফর্ম করবে হচ্ছিল আমাদের স্পাইনাল কর্ড, ন্যারো কর্ডাল পোরশন। হ্যাঁ, আর মাথার দিকে বা সেফালিক দিকে যে ব্রডার সেফালিক পোরশন আছে, ওইটা আমাদের তৈরি করবে ব্রেন বা ব্রেন ভেসিকল। ইনিশিয়ালি আমরা ব্রেন ভেসিকলই বলবো, হ্যাঁ, ব্রেন ভেসিকল তৈরি করবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের একটা ক্লোজ এন্ডেড টিউব ফরমেশন হইলো, এটাকে আমরা বলতেছি নিউরাল টিউব ফরমেশন হইলো। তার একটা কর্ডাল দিকে হচ্ছিল এলংগেটেড পোরশন আছে, ওইটা আমাদের দিবে হচ্ছিল স্পাইনাল কর্ড। আর মাথার দিকে বা ক্রেনিয়াল বা সেফালিক দিকে যে ব্রডার এন্ড গুলো আছে, ওখানে দিবে আমাদের ব্রেন ভেসিকল। হ্যাঁ, ফোর ব্রেন ভেসিকল, মিড ব্রেন ভেসিকল এন্ড হাইন্ড ব্রেন ভেসিকল। আমরা এটা কি কি বলি? প্রোসেনসেফালন, মেসেনসেফালন, আর কি বলি? রোম্বেনসেফালন। রম্বনসেফালন। ঠিক আছে, আরো ভাগ আছে। হ্যাঁ, আমরা এই যে দেখো, এই ব্রেন ভেসিকল গুলোই কিন্তু পরে ডেভেলপ করতেছে আমাদের ব্রেন তৈরি করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, প্রোসেনসেফালনের মধ্যে যেরকম ছিল আমাদের টেলেনসেফালন এন্ড ডায়ানসেফালন, ঠিক না? এইভাবে আমাদের প্রত্যেকটা মেসেনসেফালনের আমাদের আর ডিভিশন নাই। ঠিক আছে, রম্বেনসেফালনে আবার আমাদের মেটেনসেফালন এন্ড মাইলিনসেফালন আছে। ঠিক আছে, মেডুলা অবলঙ্গটা দিবে মাইলিনসেফালন। এইভাবে আমাদের একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করবে টোটালি ফ্রম দ্য নিউরাল টিউব। নিউরাল টিউব থেকে আমাদের নার্ভাস সিস্টেম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ডেভেলপ করবে। ওকে, এখন এই যে টিউবটা ছিল, টিউবটার ভিতরে আমাদের একটা ক্যানেল ছিল, এটাকে আমরা বলি যে একটা সেন্ট্রাল ক্যানেল, এবং চতুর্থে কিছু সেল ছিল। যেই সেলগুলা ছিল, এই সেলগুলোকে আমরা বলতেছি হচ্ছিল নিউরো এপিথেলিয়াল সেল। টিউবের ভিতরে একটু তোমরা একটু কল্পনা করো, টিউবের ভিতরে আমার একটা ক্যানেল আছে, ক্যানেল চতুর্দিকে যে সেলগুলো ছিল, এরা ছিল নিউরো এপিথেলিয়াল সেলস। নিউরো এপিথেলিয়াল সেলগুলা এদের মাইটোটিক ডিভিশনের ক্ষমতা আছে। এরা মাইটোটিক ডিভিশন করবে, স্ট্রেটিফাইড একটা লেয়ার দিবে, এটাকে আমরা বলি নিউরো এপিথেলিয়াল লেয়ার অর নিউরো এপিথেলিয়াম বলতেছি আমরা এটাকে। এই নিউরো এপিথেলিয়াম গুলা থেকে আমাদের কিছু সেল তৈরি হবে মাইটোটিক ডিভিশনের মাধ্যমে, এটাকে তখন আমরা বলবো হচ্ছিল নিউরোব্লাস্ট। নিউরোব্লাস্ট বলবো। এই ব্লাস্ট সেল থেকে আমাদের কিন্তু পরে নিউরন তৈরি হবে। হ্যাঁ, এবং ব্লাস্ট সেল গুলা আমরা যদি প্রথমে স্পাইনাল কর্ডের কথা চিন্তা করি, ওরা দুইটা লেয়ার তৈরি করে, একটা মেন্টাল লেয়ার আর একটা হচ্ছে মার্জিনাল লেয়ার। এই ব্লাস্ট সেল গুলা, হ্যাঁ, মেন্টাল লেয়ারে গিয়ে সে জমা হবে। এই জোন অ্যারাউন্ড দ্য নিউরো এপিথেলিয়াল লেয়ার, নিউরো এপিথেলিয়াল লেয়ারে একটা জোন বলতেছি আমরা, এটা হচ্ছে মেন্টাল লেয়ার। আমি পরে ছবি দেখাচ্ছি। ঠিক আছে, the mental layer later form the gray matter of the spinal cord, gray matter of the spinal cord or cortex of the cerebrum, সবকিছু। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছিল কোথা থেকে আসতেছে? নিউরো এপিথেলিয়াল সেল থেকে। এখানে যদি তোমরা ছবিটা দেখো, আমরা এই সেন্ট্রাল এটালে ক্যানেল তৈরি বলতেছি আমরা, এটা ক্যানেল। এই যে প্লেট, এই যে লাইনটা আসছে ক্যানেলের চতুর্থ সাইডে, যেটা এটা নিউরো এপিথেলিয়াল সেল। এই নিউরো এপিথেলিয়াল সেল থেকে নিউরো এপিথেলিয়াল সেল থাকে, তার বাইরের দিকে আমরা দুইটা লেয়ার বলছি, একটা মেন্টাল লেয়ার বলছি, আর হচ্ছে কি মার্জিনাল লেয়ার তৈরি করে। এবং এই মেন্টাল লেয়ারে কি করতেছে? নিউরোব্লাস্ট গুলো এসে সেটেল করছে। তাহলে যেখানে নিউরনের বডি থাকে, সাপোজ স্পাইনাল কর্ডের কথা চিন্তা করো, যেখানে আমাদের নিউরনের সেল বডি বা প্রক্সিমাল পার্ট অফ দা নিউরাইটস গুলা থাকে, ওগুলা কিন্তু আমরা কি হয়? গ্রে ম্যাটার হয়। এবং এর থেকে যে ফাইবার গুলো বেরিয়ে যাবে, ওরা যাবে মার্জিনাল জোনে, তখন ওরা হবে ছিল হোয়াইট ম্যাটার। সো আউটার মোস্ট লেয়ারটা হচ্ছিল আমাদের মার্জিনাল লেয়ার। এবং এই মার্জিনাল লেয়ারে কি থাকতেছে? মার্জিনাল লেয়ার হচ্ছিল নার্ভ ফাইবার থাকে। আর সেল বডিটা কোথায় থাকতেছে? মেন্টাল লেয়ারে থাকতেছে। সো মেন্টাল লেয়ার উইল গিভ রাইজ টু দ্য গ্রে ম্যাটার অফ দি স্পাইনাল কর্ড, and the marginal layer will give rise to the white matter of the spinal cord তৈরি করবে। ঠিক আছে,
এখন দেখো এই যে নিউরোব্লাস্ট সেলগুলা ছিল, ওরা প্রথমে এরকম রাউন্ডেড সেল থাকে। তাহলে এই যে রাউন্ড, এই যে নিউরোব্লাস্টটা, এই নিউরোব্লাস্টটাকে আমরা বলবো এ পোলার নিউরোব্লাস্ট। তারপরে এর একটা প্রসেস, দুই সাইডে দুইটা প্রসেস, তখন আমরা বাইপোলার নিউরোব্লাস্ট বলবো। তারপর কি করতেছে, মাল্টিপল প্রসেস দিলে আমরা বলতেছি মাল্টিপোলার নিউরোব্লাস্ট। এখনো পুরোপুরি ম্যাচিউর হয় না, এখনো তার একজনগুলো পুরোপুরি মাইলিনেশন হয় না, এই জন্য আমরা এইখানে মাল্টিপোলার নিউরোব্লাস্ট বলবো। যখনই মাল্টিপোলার নিউরোব্লাস্ট ফর্ম হবে, এই নিউরোব্লাস্ট থেকে যখনই মাল্টিপোলার হবে, they loses their ability to divide. এরা কিন্তু আর সেল ডিভিশন হবে না। তখন তারা পার্মানেন্ট সেল হয়ে যাবে, ঠিক আছে? এদের আর সেল ডিভিশন হবে না। ওকে, যখনই মাল্টিপোলার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলে যাওয়ার আগে আরেকটু জিনিস দেখি। এখানে যেটা উপরের দিকে পিছনের দিকে এখানে থিকেন হয়, দুই সাইডে দুইটা থিকেন হয়। প্রথমত ছিল এই যে থিকেন গুলাকে আমরা উপরের দিকে বলি রুফ প্লেট, নিচের দিকে আমরা বলি ফ্লোর প্লেট। হ্যাঁ, ফ্লোর প্লেট। এই জায়গাগুলোতে কোনো নিউরোব্লাস্ট থাকে না। তারা কি থাকে? তারা হচ্ছিল শুধুমাত্র নার্ভ ফাইবার গুলা থাকে। আর এই যে মেন্টাল লেয়ারে যে আমাদের নিউরন গুলা ছিল, এরা কিছু থিকেনিং হয়ে যায়, দুইটা থিকেনিং হয়ে দুই সাইডে দুইটা ভাগ হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। যেটা সামনের দিকে হবে ভেন্ট্রাল থিকেনিং একটা হবে, আর হচ্ছে পিছনের দিকে হবে ডর্সাল থিকেনিং হবে। তো ভেন্ট্রাল আর ডর্সাল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারতেছো ভেন্ট্রাল থিকেনিং কি দিবে, কি হর্ন দিবে? অ্যান্টেরিয়র হর্ন। Anterior horn. হ্যাঁ, অ্যান্টেরিয়র হর্ন। এবং এটাকে আমরা বলতেছি বেজাল প্লেট, এবং এইগুলা কিন্তু সব মোটর নিউরন থাকবে, ঠিক আছে? হ্যাঁ, মোটর ভেন্ট্রাল মোটর হর্ন বা মোটর নিউরন থাকবে, ঠিক আছে? আর ডর্সাল যে থিকেনিং লেয়ার থাকতেছে, এটার নাম দেওয়া হয়েছে যে এলআর প্লেট। হ্যাঁ, এলআর প্লেট। এই এলআর প্লেটে যেগুলো থাকবে ছিল ডর্সাল সেন্সরি হর্ন, ঠিক আছে? সেন্সরি, কারণ ডর্সালটা ছিল আমাদের সেন্সরি আর ভেন্ট্রালটা হচ্ছিল আমাদের মোটর হর্ন থাকতেছে। ওকে, এই জিনিসটা দুটা ফর্ম করলো। আর প্লেট গুলা কি করতেছে, এই প্লেটের এই জায়গাগুলাতে কোনো এখানে ভালো জায়গা দেখানো হয় নাই, এখানে কোনো নিউরন থাকবে না, শুধু কি থাকবে, ফাইবার থাকবে, নার্ভ ফাইবার, ইন্টারকমিউনিকেটিং নার্ভ ফাইবার থাকবে। ওকে, তাহলে আমরা প্রথম দেখলাম যে একটা নিউরাল টিউব ছিল, তার চতুর্থ সাইডে একটা তার মাঝখানে একটা ক্যানেল ছিল, ক্যানেলটা লাইন করা ছিল এক ধরনের সেল, এটাকে আমরা বলতেছি নিউরো এপিথেলিয়াল সেল। নিউরো এপিথেলিয়াল সেলগুলো ডিভাইড হয়েছে, দে ডিভাইড and form the multi-layer or pseudostratified layer of neuroepithelial cell. এই নিউরোএপিথেলিয়াল সেলগুলো আরো ডিভাইড হয়ে আমাদের কি করছে, নিউরোব্লাস্ট দিছে। নিউরোব্লাস্ট গুলো প্রথমে আমাদের অ্যাপোলার ছিল, পরে বাইপোলার ছিল, তারপর কি ছিল, মাল্টিপোলার নিউরোব্লাস্ট ছিল। As soon as the multipolar neuroblast is formed, they loses their capacity to divide. তাদের আর সেল ডিভিশন হওয়ার কোনো ক্যাপাসিটি ছিল না। এবং এই যে নিউরোএপিথেলিয়াল সেলের বাইরে যে ছিল টিউবের যে লেয়ার ছিল, এটা দুইটা লেয়ার ছিল, একটা মেন্টাল লেয়ার আর একটা ছিল মার্জিনাল লেয়ার। মেন্টাল লেয়ার গুলোতে আমাদের নিউরোব্লাস্টের যে সেল বডি গুলোকে সেটেল করছিল, আর মার্জিনাল লেয়ারে কোথায় ছিল, সেল ফাইবার বা একজন গুলা মার্জিনাল লেয়ারে গিয়ে সেটেল করেছিল। যেহেতু মার্জিনাল একজন গুলো থাকে, তাদের মাইলিশনও হয়, তাদের হোয়াইট কালারের জন্য এই জায়গাটা আমরা হোয়াইট ম্যাটার বলি। আর মেন্টাল লেয়ারে যেটা আমাদের নার্ভ সেল গুলো যেগুলো সেটেল করছে, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা ভেন্ট্রাল পোরশন আর একটা হচ্ছিল ডর্সাল পোরশন। ঠিক আছে, বলতেছি এখানে কনডেনসেশন অফ দা নিউরন সেল বডির গুলো কনডেনসেশন ছিল। এবং এই সামনে যেটা আছে ওটাকে আমরা বেজাল প্লেট বলি, পিছনে যেটা আছে ওটাকে এলআর প্লেট বলি। বেজাল প্লেটটা কন্টেন্ট করে হচ্ছিল মোটর নিউরন, আর এলআর প্লেটটা কন্টেন্ট হচ্ছিল সেন্সরি নিউরন গুলো কন্টেন্ট করে। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন দেখি আমরা এই যে এই জায়গাটা কিছু কিছু মানে ঠিক একই রকমের, যেরকম তোমরা ইন্টারমিডিয়েট হর্ন তোমরা যদি স্পাইনাল কর্ড পড়ে থাকো, হ্যাঁ, নিউরো অ্যানাটমিতে, হ্যাঁ, তাহলে ইন্টারমিডিয়েট হর্নও কিছু কিছু থাকে, কোথা থেকে কোথায় থাকে, এগুলা এই জায়গাটাতে কিছু ইন্টারমিডিয়েট হর্ন তৈরি হয়। হ্যাঁ,
একই নিয়মে, তার মানে সেল বডি এখানে সেটেল করে ইন্টারমিডিয়েট হর্ন গুলো তৈরি হয়। তাহলে আমাদের এই জায়গাটার মধ্যে মানে ভেন্ট্রাল বা এন্টিরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, এন্টিরিয়র হর্ন এবং পোস্টেরিয়র হর্ন, অ্যালার প্লেট বা রুট প্লেট, ফ্লোর প্লেট, এই জিনিসগুলো আশা করি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, আর মাঝখানে কিন্তু আমাদের যেটা ক্যানেল ছিল ওই ক্যানেলটা কিন্তু রয়েই যাবে, সেন্ট্রাল ক্যানেল রয়ে যাবে। এই নিউরোব্লাস্ট থেকে কিন্তু পরে আবার সেন্ট্রাল ক্যানেলে একটা লাইনিং হবে। এই লাইনিংটার নাম কি হবে বলো তো? কি থাকে, কি সেল থাকে লাইনিং এ? স্যার নিউরোএপিথেলিয়াল সেলস। অ্যাপেন্ডেমাল সেল, আমি ওইটা জানতে চাইছি, অ্যাপেন্ডেমাল সেল। এখন আমরা একটু দেখি, আমাদের তো স্পাইনাল নার্ভ এখনো ফরমেশন হয়নি, ঠিক আছে? তাহলে দেখো আমাদের যে বেজার প্লেট ছিল, এন্টিরিয়র হর্নে ছিল, এখানে আমাদের মোটর নিউরন গুলা ছিল, এর একজন গুলো আউট হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে, হ্যাঁ, গ্রোয়িং আউট ফ্রম দ্য নিউরন ইন দ্য বেজাল প্লেট। ওকে, whereas the neuron in the dorsal, এটা কিন্তু dorsal root ganglia কিন্তু outside of the spinal cord, হ্যাঁ, এর মধ্যে যে নিউরন গুলা থাকবে তারা দুই সাইডেই ডেভেলপ করবে, সেন্ট্রালের দিকেও করবে, পেরিফেরাল দিকেও করবে। সেন্ট্রাল দিকে করলে আর অ্যালার প্লেটে ছিল যেটা আমাদের ডর্সাল হর্নের যে নিউরন গুলো ছিল তাদের সাথে ওরা সাইনেপস করবে, ঠিক আছে, ওরা সাইনেপস করবে। আর এই যে মোটর বা এন্টিরিয়র হর্ন যেগুলো ছিল ওরা আউটসাইড গিয়ে পেরিফেরাল দিকে ডর্সাল হর্নের যে প্রসেস গুলো ছিল তার সাথে মিলবে। এই জায়গাটা এসে আমাদের কি হবে, স্পাইনাল নার্ভ তারা ফর্ম করতেছে। So nerve fiber of the ventral motor and dorsal sensory root join to form the trunk of the spinal nerve or the spinal nerve form করতেছে। তাহলে দুইটা ভেন্ট্রাল এবং ডর্সাল হর্নের দুইটার কাজ কিন্তু দুই রকম, তার ফাইবার গুলা কিন্তু দুই দিকে ডিরেক্টেড হচ্ছে। ভেন্ট্রালটা একদম আউটসাইড যাচ্ছে, ডর্সালটা আর আউটসাইড যাচ্ছে না। অথচ নিউরাল টিউবের বাইরে আমাদের ডর্সাল রুট গ্যাংলিয়া, যেগুলো নিউরাল ক্রেস্ট সেল থেকেই আসে, ডর্সাল রুট গ্যাংলিয়া ছিল, তার যে প্রসেস গুলা একটা সেন্ট্রাল দিকে গেছে, যেটা সেন্ট্রাল দিকে গেছে ওইটা ওরা কি কার সাথে মিলিত হয়েছে, ডর্সাল হর্নের সাথে মিলিত হয়েছে। আর যেটা পেরিফেরাল দিকে চলে গেছে ওটা ভেন্ট্রাল মোটর রুটের যে প্রসেস গুলো আছে তার সাথে মিলিত হয়ে আমাদের কি তৈরি করছে, স্পাইনাল নার্ভ তৈরি করেছে। ঠিক আছে, এখন দেখো, হ্যাঁ এখন দেখো গ্লিয়াল সেল আছে না, সাপোর্টিং সেল, এরা কোথা থেকে আসতেছে? প্রথমে ছিল আমাদের নিউরোএপিথেলিয়াল সেল, এটা থেকে আমাদের নিউরোব্লাস্ট হইলো, নিউরোব্লাস্ট থেকে আমাদের নিউরন তৈরি হবে। যখনই মাল্টিপুলার নিউরোব্লাস্ট তৈরি হইলো এরা সিজ করলো, এদের ডিভাইডিং পাওয়ার আর থাকলো না। দেন কি করবে, আফটার দ্য সিজেশন অফ দ্য নিউরোব্লাস্ট ফরমেশন, নিউরোএপিথেলিয়াল গিভ দ্য গ্লিয়াব্লাস্ট বা গ্লিয়া যেটি বলো, গ্লিয়াব্লাস্ট দিবে নিউরোএপিথেলিয়াল সেল। নিউরোব্লাস্ট কিন্তু তৈরি শেষ, ওর ফরমেশন শেষ হলেই ওর সেল পপুলেশনের নাম্বার অপটিমাম পৌঁছানোর পরেই আমার আসবে কি, গ্লিয়াল ব্লাস্ট। কই থেকে? একই, কারণ নিউরোএপিথেলিয়াল সেলগুলো এক ধরনের স্টিম সেল, হ্যাঁ ঠিক আছে। তাহলে গ্লিয়াল ব্লাস্ট, এই গ্লিয়াল ব্লাস্ট থেকে আসবে অ্যাস্ট্রোসাইট এন্ড অলিগোডেন্ড্রোগ্লিয়াল সেল, হ্যাঁ অলিগোডেন্ড্রোসাইট। অ্যাস্ট্রোসাইট দুই ধরনের আসবে, ফাইবাস অ্যাস্ট্রোসাইট এন্ড প্রোটোপ্লাজমিক অ্যাস্ট্রোসাইট, এই দুই ধরনের সেলই আসবে। যখন আমাদের অ্যাস্ট্রোসাইট এন্ড অলিগোডেন্ড্রোসাইট ফরমেশন ইজ কমপ্লিট হয়ে যাবে, তাদের ফরমেশন সিজ হয়ে যাবে, তখন দিবে কি, অ্যাপেন্ডেমাল সেল। ঠিক আছে, যে অ্যাপেন্ডেমাল সেল সেন্ট্রাল ক্যানেল অর দ্য ভেন্ট্রিকল কে লাইন করবে, এটা হচ্ছে অ্যাপেন্ডেমাল সেল দিবে। তাহলে একটা সাইমালটেনিয়াসলি কিন্তু কোনোটাই তৈরি হবে না, একটা তৈরি হওয়ার পর আরেকটা তৈরি হবে, একটা তৈরি হওয়ার কমপ্লিট হওয়ার পর আরেকটা তৈরি হবে। ওকে, এখন এখানে আরেকটা সেল রয়ে গেছে মাইক্রোগ্লিয়াল সেল, ম্যাক্রোফেজিক। এরা এখানে নিউরোএপিথেলিয়াল সেল থেকে আসবে না, সারাউন্ডিং মেজেনকাইম থেকে আসবে, হ্যাঁ, বা ভাস্কুলার মেজেনকাইম থেকে আসবে, এবং এরা কি দিবে, মাইক্রোগ্লিয়াল সেল। সো দিস আর দ্য সোর্স অফ দ্য গ্লিয়াল সেলস। হ্যাঁ, গ্লিয়াল সেলস গুলো কোথা থেকে আসতেছে, এটা হচ্ছিল সোর্স গুলা। তো একটু ছবির মাধ্যমে যদি আমরা দেখি, হ্যাঁ
প্রথম আমাদের নিউরোএপিথেলিয়াল সেল ছিল, এগুলো অনেকটা ডিভাইডিং হইতে হইতে সিডি স্ট্রেটিফাইটের মতো হয়ে যায় লেয়ার গুলা। এগুলা থেকে বাইপোলার নিউরোব্লাস্ট এবং মাল্টিপোলার নিউরোব্লাস্ট তৈরি হলো। এই বাইপোলার বা মাল্টিপোলার নিউরোব্লাস্ট তৈরি যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমাদের চলে আসবে কি গ্লিয়াব্লাস্ট। এখানে আমাদের হচ্ছিল অ্যাস্ট্রোসাইট আসবে, সাথে সাথে আমাদের কি আসবে অলিগোডেন্ড্রোসাইট বা অলিগোডেন্ড্রোগ্লিয়াল সেল আসবে। এদের তৈরি যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের আসবে কি আসবে এপেন্ডাইমাল সেল দ্যাট লাইন্স দ্য ভেন্ট্রিকল অর সেন্ট্রাল ক্যানেল, হ্যাঁ, অফ দ্য স্পাইনাল কর্ড তৈরি আসবে। আর যেটা মেজেনকাইমাল থেকে আসতেছে বা মেজেনকাইম থেকে বা মেজেনকাইমাল অরিজিন থেকে আসতেছে, ওটি ছিল মাইক্রোগ্লিয়াল সেল। ওকে, দিস আর দ্য সাপোর্টিং সেলস অফ দ্য নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের নিউরন গেল, সাপোর্টিং সেল গেল, ঠিক আছে। এখন দেখো, যদি নিউরাল টিউব থেকেই তো কর্ডাল এলংগেটেড পোরশন থেকে আমাদের স্পাইনাল কর্ডটা তৈরি হয়েছে, এর ভিতরে স্ট্রাকচার গুলো আমরা দেখলাম। গ্রে ম্যাটার কিভাবে তৈরি হচ্ছে, হ্যাঁ, হোয়াইট ম্যাটার কিভাবে তৈরি হচ্ছে। গ্রে ম্যাটারে কি ছিল আমাদের, ভেন্ট্রাল হর্ন ছিল, ডর্সাল হর্ন ছিল। ভেন্ট্রাল হর্ন থেকে এবং ডর্সাল হর্ন থেকে কিভাবে আমাদের স্পাইনাল নার্ভটা তৈরি হয়েছে, এবং স্পাইনাল নার্ভটা তৈরি হলে দেখো এট 8 উইক অফ ডেভেলপমেন্ট স্পাইনাল কর্ড কিন্তু একদম কক্সিস পর্যন্ত, হ্যাঁ। তারপর আস্তে আস্তে স্পাইনাল কর্ডটা উপরে উঠে যায় না, ভার্টিব্রাল কলাম লেন্থে বাড়ে, বলো। Sir, vertebral column. হ্যাঁ, মানে স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টের সাথে প্রপোর্শনের তুলনায় প্রপোর্শনে মিলে না। ওটার গ্রোথ, বডি ওয়ালের গ্রোথ বা ভার্টিব্রাল কলামের গ্রোথ হচ্ছিল বেশি হয়, কিন্তু নার্ভ যেই লেভেলের নার্ভ সে কিন্তু সেই দিক দিয়েই বাড়বে। দেখো যে এঙ্গুলেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে এখানে রুটটা ছিল এখানে, আর যে রুটটা ছিল এখানে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের ভার্টিব্রাল ক্যানেলের বা ভার্টিব্রাল কলামের ডেভেলপমেন্টের জন্য এই পজিশন চেঞ্জ হচ্ছে। এখন বলো এট বার্থ স্পাইনাল কর্ডের, স্পাইনাল কর্ডের লয় ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড কি বলি আমরা? Column terminal. হ্যাঁ, কনাস মেডুলারিস, ঠিক আছে। হ্যাঁ, এটা কোন লেভেলে থাকবে এট বার্থ? So lower border of lumbar 3. হ্যাঁ, গুড, ওইটা থাকবে হচ্ছে লয়ার বর্ডার অফ দা নাম্বার 3। এই জিনিসগুলো যদি আমাদের মানে ভুল না হয়, হ্যাঁ, ঠিক আছে। আর অ্যাডাল্টে থাকতেছে কি আমাদের লয়ার বর্ডার অফ দা নাম্বার 1 ভার্টিব্রাল লেভেলে থাকতেছে। ওকে, এই জিনিসটা জানার ইম্পর্টেন্স কি বলো? So lumbar puncture. Lumbar puncture. নাম্বার পাঞ্চের জন্য আমরা যখন সিএসএফ করি অথবা স্পাইনাল ব্লক দেই বা স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেই, এই নলেজটা এই জন্য জানা থাকা দরকার। হ্যাঁ, লোয়ার বর্ডার অফ দ্য স্পাইনাল কর্ডের লোয়ার এন্ডটা কোথায় থাকে, নাম্বার 3 এবং নাম্বার 1। এখানে আমরা স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কি বলতেছি, ইনার গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার, ঠিক না? আবার সেরিব্রামে কি বলি, পড়াইছে তোমাদের সেরিব্রাম? স্যার আউটার গ্রে ম্যাটার, ইনার হোয়াইট ম্যাটার। কেন? টিউব তো একটাই ছিল, ঠিক না? তাহলে আমি সেরিব্রাম আলাদা বলবো না, শুধু সেরিব্রামটাই বলবো। হ্যাঁ, দেখো একদম যদি বলি আমরা সেরিব্রাল, যে আমরা তো প্রথমত বলছি তো বেসিকল, ফোর ব্রেন বেসিকল, মিড ব্রেন বেসিকল, হাইন্ড ব্রেন বেসিকল, এরকম বেসিকল বলে গেছি, ঠিক না? তাহলে এই যে বেসিকলে কিন্তু সেরিব্রাল বেসিকলে কিন্তু ঠিক 3টা লেয়ারই থাকে। একটা হচ্ছে ইনার যেটা অ্যাপেন্ডেমাল লেয়ার, তারপর একটা হচ্ছিল মেন্টাল লেয়ার, আর একটা হচ্ছিল মার্জিনাল লেয়ার থাকতেছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো এই যে সেরিব্রাল, এখানে দেখো নিউরোব্লাস্ট মাইগ্রেট ফ্রম দ্য মেন্টাল লেয়ার। আমাদের তো নিউরোএপিথেলিয়াল সেল ছিল কেভিটির সারাউন্ডিং এ, ওখান থেকে আমাদের নিউরোব্লাস্ট তৈরি হয়েছে, ওরা মাইগ্রেট করছে কি মেন্টাল লেয়ারে, ঠিক আছে। তাহলে নিউরোটা মাইগ্রেট ফ্রম দ্য মেন্টাল লেয়ার অফ দ্য থিক বেজাল পার্ট টু দ্য ওভারলাইং মার্জিনাল লেয়ার। ওরা যে মেন্টাল লেয়ারে ছিল
স্পাইনাল কর্ডের ক্ষেত্রে কিন্তু নিউরোব্লাস্ট বা নিউরনের বডি কিন্তু মেন্টাল লেয়ারই সেটেল করছে, কিন্তু সেরিব্রামের ক্ষেত্রে কি করতেছে, ওরা মাইগ্রেট করে। কোথায় মাইগ্রেট করে? ওরা মার্জিনাল লেয়ারে মাইগ্রেট করে। ঠিক আছে, তাহলে যদি আমার সেল বডি যদি মার্জিনাল লেয়ারে চলে যায় তাহলে আমার কি হলো? সেরিব্রাল মানে গ্রে ম্যাটারটা বাইরে চলে গেল না? ইয়েস স্যার। হ্যাঁ, বাইরে চলে গেল। এখন এই যে আমাদের বাইরের সাইডে আমাদের সেরিব্রাম যে তৈরি হয় না, এগুলো আবার ভাগ করে বুঝছো, পাইরিফর্মিক কর্টেক্স, নিউ কর্টেক্স, হ্যাঁ, আর্কিও কর্টেক্স, এরকম ভাগ করে। তো ওই ভাগে আমরা যাব না। তো এর যে হোল যে কর্টেক্স এর মাধ্যমে হইলো, তাহলে তার ইনার সাইডে এখানে দেখো নিচের দিকে আমরা বলছিলাম যে উপরে নিচের দিকে এই কর্টেক্সটা এখানে আমাদের কি ছিল, একটু থিক ছিল, এটা হলো থিক বেজাল পার্ট বলে, আর এটা ছিল থিন ছিল, হ্যাঁ, উপরের দিকে থিন ছিল। তাহলে এই যে থিক সাইডের মধ্যে যেগুলো আছে এখানে আমাদের কিছু নিউরন, অবশ্যই এগুলো তো সব হচ্ছিল সেল বডি গুলা সেটেল করতেছে। এখানে ইনার সাইডে কর্পাস স্ট্রাটাম তৈরি করতেছে আর বাইরের সাইডে কর্টেক্স তৈরি করতেছে, হ্যাঁ, সেরিব্রাল কর্টেক্স তৈরি করতেছে। তাহলে কর্পাস স্ট্রাটামে তোমরা যদি চিন্তা করো, এই যে এখানে দেখো কর্পাস স্ট্রাটাম তৈরি করলো, কর্পাস স্ট্রাটাম, তাহলে এই যে কর্টেক্স গুলা আছে এই কর্টেক্স গুলা আমরা মেন্টাল লেয়ার থেকে নিউরোব্লাস্ট গুলা মার্জিনাল লেয়ারে গিয়ে সেটেল করছে। এখন এদের কমিউনিকেশন কিন্তু ভিতরের দিকে রয়ে গেল, ঠিক না? এদের যদি ভিতরের দিকে রয়ে যায় এরা কোথায় যাবে? থ্যালামাস থেকে কিছু কমিউনিকেশন যাবে, থ্যালামাস থেকে কর্টেক্সে যাবে, আবার কর্টেক্স থেকে নিচে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ট্র্যাক্ট এরকম ভাবে নিচের দিকে নামবে, উঠবে। এগুলা এই কারণে ভিতরের দিকে তাদের কি চলে গেল, হোয়াইট ম্যাটারটা ভিতরে চলে গেল। একদম সিম্পল উত্তর হচ্ছিল এটা। এই এক্সেপশন কেন সেরিব্রামে? due to the migration of the neuroepithelial cell or neuroblast from the mental layer to the marginal layer of the developing neural tube or the developing neural vesicle বা brain vesicle, এই মাইগ্রেশনের জন্য আমাদের এই ডিফারেন্টটা হয়। ঠিক আছে এই জায়গাটা? জি স্যার। আচ্ছা আচ্ছা, এগুলো আমরা পড়ছি, হ্যাঁ। ক্রেনোকাইসিস যদি ক্রেনিয়াল বলটা যদি ফর্ম না হয় তাহলে আমাদের ব্রেন টিস্যুটা এক্সপোজড হবে উইথ দ্য অ্যামনিটিক ফ্লুইড। অ্যামনিটিক ফ্লুইড ইজ করোসিভ ফর দ্য ব্রেন টিস্যু, এটা ডিজেনারেট করে দিবে ব্রেন টিস্যুকে। ব্রেন টিস্যু যদি ডিজেনারেট হয় তাহলে আমাদের রেজাল্টিং ইন এনকেফালি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা আগেও দেখিয়েছি। হ্যাঁ, এবং যে ফেলিউর অফ দ্য ক্রেনিয়াল নিউরোপোল টু ক্লোজ, ক্রেনিয়াল নিউরোপোলটা ক্লোজই হলো না। যদি ক্লোজ না হইতে পারে তাহলে আমাদের অ্যানএনসেফালিটা সাধারণত ডেভেলপ করে, এবং এটা ফেট কি, এটা ফেটের ছেলে বাচ্চা বাঁচবে না, হ্যাঁ, ডিফেক্টিভ ফেট বাঁচবে না। তারপর ক্রেনিয়াল মেনিঙ্গোসিল, মেনিঙ্গো এনসেফালোসিল, হ্যাঁ, এই জিনিসগুলোতে কি হইতেছে দেখো, এগুলো হচ্ছে রিলেটিভলি জাস্ট ছোট, হ্যাঁ, ছোট স্মল ডিফেক্ট ইন দ্য স্কাল থ্রু হুইচ দ্য মেনিনজেস অর দ্য ব্রেন টিস্যু হার্নিয়েট, কাভারিংটা থাকতেছে অথবা মেনিনজেসটা থাকতেছে, এটাকে আমরা বলতেছি মেনিঙ্গোসিল অর মেনিঙ্গো এনসেফালোসিল। এটা মে বি ট্রিটেড সাকসেসফুলি উইথ কম্প্রোমাইজড সাম ফাংশন অর নিউরাল ফাংশন ডেফিসিট। ঠিক আছে, আর যদি কডাল পোর্শনে নিউরাল টিউবটা যদি ক্লোজ না হয় তাহলে আমরা এটাকে বলবো স্পাইনা বাইফিডা। কডাল দিকে যদি ক্লোজ না হয় এটাকে আমরা স্পাইনা বাইফিডা। তো স্পাইনা বাইফিডা সাধারণত দুই ধরনের, একটা হলো অকাল্টা আর একটা হচ্ছিল সিস্টিকা। অকালটা তেমন বড় সমস্যা না, হ্যাঁ, but well are just covered, এটা কিন্তু দেখো covered with skin and usually does not involve underlying neural tissue, মানে আমাদের স্পাইনাল কর্ডটা ঠিক জায়গা মতো নিয়ে আসে, এই জায়গাটা কোনো সমস্যা হবে না। আর সিস্টিকা গুলো ছিল সিভিয়ার ফর্মেট, হ্যাঁ, সিভিয়ার ফর্মেট ডিফেক্ট থাকতেছে। কি কি থাকতেছে দেখো, মেনিঙ্গোসিল কি হয়েছে, only fluid filled meninges, spinal cord is in normal place, মেনিনজেসটা চলে আসছে। মেনিঙ্গোমাইলোসিল কি, মেনিনজেসও বের হয়ে গেছে, অবশ্যই কাভার্ড উইথ স্কিন আসছে, স্পাইনাল কর্ডটা বাইরের দিকে চলে আসছে।
আর একটা হচ্ছে রেকিকাইসিস, নিউরাল পোর্ট ডু নট এলিভেট এন্ড রিমেন ফ্ল্যাট ইন মাস অফ নিউরাল টিস্যু। আমাদের স্পাইনাল কর্ডটা এখানে ডেভেলপ করবে না, কিন্তু একটা নিউরাল টিস্যু রয়ে যাবে, এটাকে বলা হচ্ছে রেকিকাইসিস। তাহলে এটা হচ্ছিল কডাল পোর্শন অফ দ্য নিউরাল টিউব যদি ক্লোজ না হয় তাহলে আমাদের স্পাইনা বাইফিটা হবে। আর ক্রেনিয়াল নিউরোপল যদি ক্লোজ না হয় তাহলে হবে কি অ্যানএনকেফালি বা অ্যানএনসেফালি। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো এটা তোমরা একটু কোরিলেট করতে পারবে কিনা। Anencephaly বা cephalic fetus is associated with hydamnions. What is hydamnions? বলো। amniotic fluid amniotic fluid sir amniotic fluid যদি বেশি হয় না, সাধারণত কোন বই লেখা 1.5 লিটার চেয়ে বেশি, কোন বই লেখা 2 লিটারের চেয়ে মোর দেন 2 লিটার। হ্যাঁ, যদি amniotic fluid-এর অ্যামাউন্টটা বেশি হয়ে যায় এটাকে আমরা বলি anencephaly। কিন্তু ট্রামের দিকে সাধারণত 400 থেকে 500 মিলিলিটার থাকে, হ্যাঁ, এমএল থাকে। হ্যাঁ, তো ওটা যদি বেশি হয়ে যায় তাহলে কেন হচ্ছে অ্যানেনকেফালিতে ফিটাস অ্যাসোসিয়েটেড হাইডামনিয়ন্স, এটার সাথে নিউরনের সাথে অ্যামনিওটিক ফ্লুইডের সম্পর্কটা কি? স্যার সোয়ালিং রিফ্লেক্স ডেভেলপ করে না। গুড। যদি কমে যায় বা বেশি হয় স্যার তাহলে স্যার সোয়ালিং রিফ্লেক্স এবং অন্যান্য ডেভেলপমেন্ট ঠিকমতো হতে পারে না স্যার, অ্যান্টেরিয়র নিউরোপ্রোক্লোশন। যদি অ্যানেনকেফালি হয় তাহলে তো তার নার্ভাস সিস্টেমটা বা নিউরন সিস্টেমটা ডেভেলপ করতেছে না। তো যদি না করে তাহলে সোয়ালিং রিফ্লেক্সটা তার এস্টাবলিশ হবে না। কারণ বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউম কন্ট্রোল করে কি দিয়ে, বা নরমাল লেভেল সোয়ালো করে, এটা অ্যাবজর্ব হয়ে আবার প্লাসেন্টার মাধ্যমে ম্যাটারনাল ব্লাডে ফেরত যায়। যদি সোয়ালিং রিফ্লেক্স না হয়, এদিক দিয়ে বাচ্চা যদি কিডনি ঠিক থাকে তাহলে তার ইউরিন ফর্মেশন হতে হবে, অ্যামনিওটিক ফ্লুইড বেড়ে গেল। আবার অ্যামনিওটিক সেল বা অ্যামনিওটিক মেমব্রেনও কি করতেছে, আমাদের ফ্লুইড দিতেছে, তাহলে এই জন্য অ্যামনিওটিক ফ্লুইডটা বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ফিফথ মান্থ fetus swallow 400 ml fluid per day, and swallowed fluid is absorbed through the gut, passes into the maternal blood. In anencephaly baby swallow reflex does not develop. কথাটাই এটা। হ্যাঁ, তোমরা হচ্ছে বলে ফেলছো, ভালো, এরকম সবাই বলতে পারলে ভালো। ঠিক আছে। হ্যাঁ, lead to excessive accumulation of amniotic fluid, that is hydamnions. হ্যাঁ, এখন how are the cranial nerve and spinal nerve are similar কি কারণে এরা similar কি দেখো, motor neuron both lies in the basal plate and central nervous system, and sensory ganglia derived from the neural crest cell lies outside the central nervous system. দুইটার ক্ষেত্রেই cranial nerve এবং spinal nerve ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই নিউরনের পজিশন সেম, motor neuron এবং sensory ganglia, sensory ganglia। মোটর নিউরন গুলোর সাথে ছিল বেজাল প্লেটে, ইনসাইডে থাকতেছে না আউটসাইড থাকতেছে হচ্ছিল সেন্সরি গ্যাংলিয়া, এবং দে আর ডাইরেক্ট ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল এন্ড লাইস আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস। এটা সিমিলার। ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছিল তারা ইন কম্পোজিশনের ডিফারেন্ট। যেমন ক্রেনিয়াল নার্ভ গুলো আমরা বলতে পারি যে মিক্সড, কিছু সেন্সরি আছে, কিছু মোটর আছে, কিছু প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি কম্পোনেন্ট আছে, এগুলো ছিল ক্রেনিয়াল নার্ভ গুলা। আর প্রত্যেকটা স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ, ইচ স্পাইনাল নার্ভ হ্যাজ মোটর এন্ড সেন্সরি কম্পোনেন্ট। এটা ছিল তাদের মধ্যে ডিফারেন্স। ওকে, এনি কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার গ্লিয়াল সেলস আর নিউরাল ক্রেস্ট সেলস ডেরিভেটিভস না? না, গ্লিয়াল সেল নিউরাল ক্রেস্ট সেল ডেরিভেটিভ না, সব না। হ্যাঁ, তুমি ওই যে ধরছো তো সোয়ান সেলের ক্ষেত্রে বলতেছো তো, ঠিক না? জি স্যার। হ্যাঁ, ওই জায়গাটাতে একটু ডিফারেন্ট। এই জন্য আমি বলছি যে নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভ সবগুলো পড়তে পারবা, কিন্তু নিউরাল ক্রেস্ট সেলের মধ্যে অন্য জায়গায় ডেরিভেটিভস এর মধ্যে কিন্তু তুমি গুলো আর বাকিগুলো কিন্তু পাবা না, অ্যাস্ট্রোসাইট কিন্তু পাবা না। ঠিক আছে, ওখানে সোয়ান সেল পাইতেছো। আবার অলিগোডেন্ড্রোসাইট কিন্তু আমার ওই নিউরোএপিথেলিয়াল সেল থেকেই আসতেছে, একটু ডিফারেন্স আছে, মাইগ্রেট করে ওরা। হ্যাঁ, এতটুকুই আর কি। জি স্যার, থ্যাংক ইউ। আবার যদি তোমাকে বলা হয় যে মেনিনজেস গুলো কোথা থেকে ডেভেলপ করে, বলো তো, কেউ বলতে পারবা? ধারণা আছে? মেনিনজেস কি? কাভারিং অফ দ্য ব্রেন আর অ্যারাকনয়েড ম্যাটার হচ্ছে নিউরাল ক্রেস্ট, আর
নিউরোমেয়ার থেকে হচ্ছে স্যার ডুরামেটার। আচ্ছা, ম্যাক্সিমাম বলা হইতেছে যে মেজোডার্মাল এই তোমার অরিজিন, হ্যাঁ, ক্রেনিয়াল টু দা মিড ব্রেন, হ্যাঁ, মেজেনসেফালন থেকে মেজেনসেফালনের ক্রেনিয়াল পোর্শন থেকে বলা হইতেছে যে নিউরাল ক্রেস সেল থেকে। এখন এটার যে ডেরিভেটিভস ম্যাক্সিমাম বইয়ের ক্ষেত্রে লেখা আছে হচ্ছে মেজোডার্মাল, কেউ বলছে যে পারিক্সিয়াল মেজোডার্মাল মেজেনকাইমাল টিস্যু থেকে তৈরি হয়েছে, হ্যাঁ। এবং এই মেনিনজেসের ডেভেলপমেন্টে অনেক বই অনেক কনফিউশন আছে, এই জন্য আমরা তোমাদেরকে এই কোশ্চেন গুলা ধরি না। তো উত্তর যদি দ্বিতীয় হয় তাহলে বলতে হবে মিড ব্রেনের ক্রেনিয়াল পোর্শনটুকু হচ্ছিল আমাদের নিউরাল ক্রেস্ট প্লাস মেজেনকাইমাল মেজোডার্ম, আর কর্ডাল পোর্শন পুরাটাই মেজেনকাইমাল মেজোডার্ম অফ দ্য রেসপেক্টিভ এরিয়া। ঠিক আছে, ওকে। Yes. আর কোনো কোশ্চেন? তো কোশ্চেন না থেকে আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম স্যার, দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই, হ্যাঁ। স্যার, আমরা কি আসসালামু আলাইকুম বন্ধ স্যার। পাবো, স্যার? রোজা বন্ধ পাবা কিনা এটা হেডম্যানকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? ম্যাডামের ক্লাস পাই না তো স্যার। পাবা পাবা, নাহলে জানাবে, হ্যাঁ, ঠিক আছে। আমি তোমাদের ইনফরমেশনটা জানাই দিব, তারপর তোমরা জিজ্ঞেস করবা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো, আল্লাহ হাফেজ।